চিত্তচিরে চৈত্র মাস, পর্ব সংখ্যা ৩২। একটা কথা, এটাই কিন্তু শেষ পর্ব। এরপরে চিত্তচিরে চৈত্র মাসের আর কোনো পর্ব নেই, বুঝছো? লেখনীতে মম সাহা, গল্প পাঠে আমি অরোরা ইসলাম। কথায় আছে, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। শীতের রিক্ততা নিয়ে নভেম্বর মাস বিদায় নিয়েছে। তার মাঝে বাহার ভাইয়ের কেসটা আবারও দু একবার কোর্টে উঠেছিল, কিন্তু ফলাফল সেই আগের জায়গাতেই। চিত্রার শরীর ধীরে ধীরে অনেকটা ভেঙে গিয়েছে। শরীর জুড়ে ভর করেছে অসুস্থতা। তবুও রোজ নিয়ম করে থানায় যায়। রোজ রোজ দেখা হয় না বাহার ভাইয়ের সাথে, তবুও সে বসে থাকে। সারাদিন গিয়ে যখন সন্ধ্যা নামে প্রকৃতির বুকে, তখন ক্লান্ত পায়ে সে বাড়ির দিকে চলে আসে। এর মাঝে দু একবার সে রাজনৈতিক নেতার সাথে কথাও হয়েছে চিত্রার। তবে আর বিশেষ কোনো লাভ নেই। সুখের বেলা প্রায় ফুরিয়ে এসেছে চিত্রার জীবনে। সময়টা ১৯শে ডিসেম্বর। সওদাগর বাড়ির কৃত্রিম আলো জ্বলজ্বল করছে। আগামীকালে ওহিয়াপার বিয়ে। বিয়েটা আর পেছানো হয়নি। জীবনকে জীবনের ধারা অনুযায়ী চালিয়ে নিতেই হবে, সে যত কষ্টই হোক না কেন। সন্ধ্যার আমেজ তখন প্রকৃতিতে। শীতটাও মাখো মাখো হয়ে এসেছে। ছোট্ট চেরি অয়ন ছোটাছুটি করছে ড্রয়িং রুমে জুড়ে, সাথে আত্মীয় স্বজনের সাথে আসা তাদের বয়সী বাচ্চারা। রান্নাঘরে তুমুল রান্নার আয়োজন। মিঠে আওয়াজে সাউন্ড বক্স বাজছে ছাদে। মানুষ হারানোর শোকটাকে লুকিয়ে সবাই কৃত্রিম আনন্দ দেখাচ্ছে। আফজাল সওদাগর প্রায় শয্যাশায়ী। অসুস্থতা লেগেই আছে কতগুলো দিন যাবৎ। সেই জন্য এত তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন। ভাইয়ের ছেলে মেয়েদের সে একটু বেশিই ভালোবাসেন। জীবনে হয়তো অনেক খারাপ কাজ করেছে। যাকে ভালোবাসা দিয়েছে, তার প্রতি কোনো ক্ষেত্রে কৃপণতা করেনি সে। সাজগোজে কিঞ্চিৎ ব্যস্ত ওহি। তাকে টুকটাক এগিয়ে দিতে ব্যস্ত চাঁদনি আপা। গায়ের হলুদের অনুষ্ঠানে সকলে হলুদ রঙের জামা কাপড় পরেছে। হলদিয়া রঙে রঙিন আজ সওদাগর বাড়ি। অনেকগুলো দিন পরে মিছে আনন্দ হলেও হচ্ছে তো ভালো কিছু। চাঁদনি আপা তার হাতের কালো ক্লিপটা ওহির মাথায় গুজতেই লতা বেগম ধীর গতিতে হাজির হলেন সে ঘরে। নিজের শাশুড়িকে দেখে ব্যস্ত পায়ে এগিয়ে গেল চাঁদনি। চিন্তিত কণ্ঠে বলল, মা উঠছেন কেন? কিছু প্রয়োজন হলে ডাক দিতেন আমাকে। হাঁটু ব্যথা কমেছে আপনার? লতা বেগম বউয়ের মাথায় হাত বুলিয়ে ক্ষীণ হেসে বলে, কত আর ভালো লাগে বলো শুয়ে থাকতে। বিয়েবাড়িতে শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই একটু হাঁটাহাঁটি করতে এলাম। সাজাচ্ছ নাকি ওকে? চাঁদনি কাঠের চেয়ারটা এগিয়ে এনে শাশুড়িকে সযত্নে বসিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ মা, মেয়েটা তো সাজগোজের কিচ্ছুটি পারে না। সারাদিন বয়ে মুখ গুজে বসে থাকলে কিভাবে পারবে বলুন তো? তাই সাজিয়ে দিচ্ছি। আজ তুমিও না হয় একটু সেজো। শাশুড়ির কথায় চাঁদনির হাসি হাসি মুখটা খানিক চুপসে এলো। হাসিটা কেমন চলে যাবে যাবে ভাব। তবুও ক্ষীণ হাসি ধরে রেখে বলল, এই তো, আমার সাজার আর কি আছে। যেমন আছি তেমনই থাকি। কারো জন্য কষ্ট পাচ্ছ তুমি? যে তোমার কষ্টের কোনো দাম দেয়নি, ভাবেনি তোমার কথা, তার জন্য কষ্ট পাচ্ছ? মা, থাকুক না সেসব। কথাটা বলতে বলতে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চাঁদনির চোখ বেয়ে। লতা বেগম কোমর ব্যথা নিয়ে উঠে গেলেন। চাঁদনির মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদছো কেন? কেঁদো না। কান্নার অপমান তোমার চোখে শোভা পায় না। জানো, বেশ প্রাপ্তবয়সে আমি বিয়ে করেছিলাম। তারপর তো তোমার শ্বশুর মারা গেলেন। আমি খুনাক্ষরেও তার জন্য তোমার বাবাকে দায়ী করিনি। দোষ তো মানুষ মাত্রই হয়। সন্তান সামলাতে আমার কষ্ট হতো না। একাই হয়তো আমার ছেলেটাকে মানুষ করতে পারতাম। কিন্তু বিধবা হাতে সমাজ চালানো যে অনেক কষ্টের। না পেরে দ্বিতীয় বিয়েটা করলামই। উনি মাহাতাবকে ভীষণ ভালোবাসতেন। আমি কখনো বুঝতেই পারিনি মাহাতাব ভেঙে পড়েছে ভেতরে ভেতর। তাহলে আমি কখনো এ কাজটা করতাম? একটা বার যদি বুঝতাম আমার ওই শান্ত ছেলেটা মানতে পারে এসব, তাহলে ওর শৈশবটা আমি আরো সুন্দর করার চেষ্টা করতাম। মা হিসেবে আমি তো ব্যর্থ। কোথাও না কোথাও সবকিছুর জন্য আমিই দায়ী। আমি আর একটু সচেষ্ট থাকলে এতগুলো প্রাণ আজ এমন হাহাকারে পড়তো না। আমায় তুমি ক্ষমা করো মা। কথা বলতে বলতে বৃদ্ধ মহিলার চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। চাঁদনি মুখ ডুবালো শাশুড়ির বক্ষ মাঝে। মানুষটা বেশ শক্তপোক্ত ধরনের ছিলেন, কিন্তু একটা ঘটনা মানুষটাকে কেমন ভেঙে দিয়েছে। লতা বেগম চোখের অশ্রু মুছতে মুছতে বললেন, এই পুরো দুনিয়ায় আমার আর কেউ নেই। আমার ছেলের এমন ঘটনার পর তুমি আমার অনেক যত্ন করেছো। আমি আমার শেষ সময়টাতে তোমার ভরসায় আরামে কাটাতে চাই। আমি তোমাকে জোর করব না বিয়ে করতে।
তোমার জীবনে তুমি যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, ঠিক সেটাই করবে। তোমার বোনের কাল বিয়ে। ওর বিদায়ের পরপর আমরাও চলে যাব নিজেদের বাসায়, কেমন? মা-মেয়ের একটা ছোট্ট সংসার হবে। অনেক গল্প করব। বৃষ্টি এলে দুজন ছুটে চলে যাব ছাদে। ভিজে চুপচুপি হয়ে বাসায় আসব। দুজনের গা কাঁপুনি দিয়ে জ্বর উঠবে যখন, তখন আমরা দুজন দুজনকে বকে দিব। তুমিও একা, খুঁটি নেই তোমার। বিয়ের পর বাবার বাড়ি কেবল আত্মীয়র বাড়ির মতন। তুমি এই মায়ের সাথে আমাদের দুজনের বাড়িতে থাকবে। তুমিও একা, আমিও একা। আমরা দুজন দুজনের সঙ্গী হব। কে বলেছে বেঁচে থাকতে হলে অনেক মানুষ দরকার? দিন শেষে বুক শীতল হওয়ার মতো একজন মানুষ হলেই যথেষ্ট। যাবে না বলো আমার সাথে? চাঁদনি এই ষাটোর্ধ্ব মহিলাটিকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলল, যাব মা। ওহি কেবল চুপ করে দেখল সবটা। আনন্দ অশ্রু দু এক ফোঁটা গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। হুট করে তার মনে হলো, অনেক দিন হলো এমন করে সে মায়ের বুকে মাথা রাখে না। কতগুলো দিন মা বলে ডাক দেয় না। আর কত অভিমান পুষে রাখবে মনে? জীবনটা তো বড্ড ছোট্ট। মান অভিমান করে কাটিয়ে দিলে জীবনটা যে আর উপভোগ করা যাবে না। হলুদ শাড়ির কুচিটা হাতের ভাঁজে চেপে ওহি ছুটে গেল মায়ের কাছে। একবার না হয় শৈশবে ফেরা যাক। মায়ের বুকের মাঝে একবার না হয় স্বর্গ খোঁজা যাক। অবনী বেগম সবে নিজের ঘরের আলমারি থেকে গয়নার বাক্স বের করে রাখছিলেন। মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে তো অন্যের বাড়িতে পাঠাতে হবে। মা হয়ে তো সে মেয়েটাকে কম অবহেলা করেনি। পরের মা না হয় তাকে আগলে রাখলো। ভাবনার মাঝে ওহি কোথা থেকে যেন ছুটে এসে লুটিয়ে পড়ল অবনী বেগমের বুকের মাঝে। অবনী বেগম অসাবধানতাবশত পিছিয়ে গেলেন দুপা। শক্ত করে আলমারিটা চেপে ধরে নিজের অবস্থান ঠিক করলেন। অতঃপর হলুদিয়া পাখির ন্যায় নিজের মেয়েকে বুকের মাঝে লুটিয়ে পড়তে দেখে অবাক দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে রইলেন। কেমন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না সেই রকম দৃশ্যটা। কতগুলো দিন পর মেয়েটা এমনভাবে বুকের মাঝে এসে পড়ল। ঠিক কতগুলো দিন না, কতগুলো বছর পর এমনটা হলো তা মনে নেই অবনী বেগমের। সে কেমন ঘুরে চলে গেলেন। কিন্তু যখন সে অনুভব করলো ওহি কাঁদছে, তখন উৎকণ্ঠিত হয়ে উঠলেন। আদুরে হাতে মেয়েকে আঁকড়ে ধরে উত্তেজিত কণ্ঠে বললেন, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ওহি, কেউ কিছু বলেছে? মায়ের এমন আদুরে ছোঁয়ায় প্রাপ্তবয়স্ক ওহি কেমন বাচ্চা হয়ে গেল। মায়ের বুকে মাথা রেখে ক্রন্দনরত স্বরে বলল, তোমাদের ছেড়ে যাব ভাবলেই আমার কষ্ট লাগে আম্মু। অবনী বেগম স্মিত হাসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ছেড়ে কোথায় যাচ্ছ? আমাদের তো তুমি তোমার বুকের মাঝে পুষে রেখে নিয়ে যাচ্ছ। এটাকে কি ছেড়ে যাওয়া বলে? ওহি মাথা নাড়ল, কিন্তু কোনো কথা বলল না আর। অবনী বেগমও খুব গোপনে শ্বাস ফেললেন। যাক, অবশেষে কিছুটা প্রাপ্তি তার খাতাতেও এসে যোগ হলো। হলুদ শাড়িটা সাদামাটাভাবে শরীরে জড়িয়ে থানার সামনে দাঁড়িয়ে আছে চিত্রা। শরীরটা আগের মতো তত গোলগাল নেই, শুকিয়ে গেছে খুব। পিঠের চুলগুলো এখন প্রায় কোমরের কাছাকাছি। এতদিন খেয়াল করেনি সে। আজ চুলে হাত দিয়ে হঠাৎ করে চুলের এই অগাধ পরিবর্তন দেখে সে বেশ অবাক হলো। নিজের প্রতি কতটা ছন্নছাড়া হলে দেহের পরিবর্তনগুলো চোখে লাগে না। নিজের কথা ভেবে একটা আফসোসের শ্বাস বেরিয়ে এলো। নিজের প্রতি নিজের খুব মায়া হলো। আহারে জীবন! বরাবরের মতোই থানার বাইরে দাঁড়িয়ে আছে চিত্রা। অনেক আকুতি মিনতি করার পরও তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সে তবুও ঠায় দাঁড়িয়ে রইল বাইরে। আজ নুরুল সওদাগর থানায় নেই, কোথাও একটা গিয়েছে। তাই বাহার ভাইয়ের সাথে দেখা করাটা আরো কঠিন হয়ে গেছে। চিত্রা তবুও দাঁড়িয়ে রইল। তন্মধ্যে পুলিশের জিপ গাড়িটা এসে থামলো থানার সামনে। তুমুল শব্দ তুলে এসেছে সেটা। চিত্রার দৃষ্টি গেল সেখানে। নুরুল সওদাগর ব্যস্ত পায়ে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। গাড়িটা সাইড করতে সে ব্যস্ত পা চালিয়ে থানায় প্রবেশ করতে নিলেই চিত্রাকে দেখে থেমে যায়। অবাক কণ্ঠে বলে, তুমি এখানে কেন? দেখা করতে এসেছি বাহার ভাইয়ের সাথে। নুরুল সওদাগর একবার নিজের হাতঘড়িটার দিকে তাকালেন। রাত ৮টা ১০ বাজে। এতক্ষণে বোধহয় বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। কিন্তু মেয়েটা সব ছেড়ে ছুড়ে এখানে এসে দাঁড়িয়ে আছে। হতাশার শ্বাস ফেলল নুরুল সওদাগর। শান্ত কণ্ঠে বলল, আগামীকাল ওর ফাঁসি। আজ তো আর দেখা করার নিয়ম নেই। এটা আইন বিরোধী। কত কিছুই তো আইন বিরোধী হয়। তবুও তো মানুষ সে কাজগুলো করে। তবে আজ না হয় আপনি একটু করুন। নুরুল সওদাগর আর কিছু না বলে ভেতরে চলে গেলেন। তার একটু পরে একজন কনস্টেবল এলেন। রাশভারী কণ্ঠে বললেন, তুমি কি চিত্রা? চিত্রা যেন আশার আলো দেখল। সে ভাবল, আব্বু হয়তো পারমিশন দিয়েছেন। এই হয়তো তাকে ভেতরে যেতে বলবে।
কিন্তু তার ভাবনাকে হতাশায় ভরিয়ে দিয়ে কনস্টেবল গুরুগম্ভীর কণ্ঠে বলল, ভার ছেলেটার কাল ফাঁসি, তাই আজ আর তাকে কারোর সাথে দেখা করতে দেওয়া হবে না। চিত্রার চোখে টলমলে অশ্রুর ভিড় দেখা দিল। ভীষণ অসহায় কণ্ঠে বলল, স্যার, একটাবার দেখা করতে দিন। এই যে দেখছেন না আমি সেজেছি, তা আমার বাহার ভাইকে দেখাবো। একটা বার একটু কথা বলবো, দেন না। মা, তুমি বাসায় ফিরে যাও। বড় স্যারের নির্দেশ দিয়েছে যেন দেখা করতে না দেওয়া হয়। চিত্রার চোখ বেয়ে এক ফোঁটা মুক্তার মতো অশ্রু ঝরে পড়ল। বিবর্ষ কণ্ঠে বলল, স্যার, আপনার বড় স্যারকে বলে দিবেন, কখনো যদি আমি মারা যাই তবে সেটা সবার কাছে মৃত্যু হলেও আমার কাছে হবে খুন। বাবা নামক লোকটা আমাকে বাঁচতে দিল না। কনস্টেবল অসহায় চোখে তাকিয়ে রইল চিত্রার দিকে। চিত্রার চোখে তখন অশ্রুদের বর্ষণ। লোকটার বোধহয় মায়া হলো মেয়েটার জন্য। রোজ রোজ এমন কান্না করতে দেখে মেয়েটাকে। দেখা হবে না জেনেও প্রায় সময় ঠায় বসে থাকে এই থানার সামনে। কেমন একটা উন্মাদনা মেয়েটার মাঝে। চিত্রা চলে যেতে নিলে ক্ষীণ স্বরে ডাক দেয় কনস্টেবল। চাপা স্বরে বলে, অনেক ভালোবাসো তাই না ছেলেটাকে? চিত্রার বাঁধ ভেঙে কান্না আসে। ঠোঁট চেপেও সংবরণ করতে পারে না সেই কান্নার স্রোত। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেয় সে। কেমন আহাজারি করে বলে, তারে ছাড়া আমার বাঁচতে ইচ্ছে হয় না যে স্যার। এতখানি ভালোবাসি। আজ কতগুলো দিন আমি ঘুমাতে পারি না। কোনো রকমে বেঁচে থাকা যাকে বলে। তাকে যে আমার লাগবে, খুব করে লাগবে স্যার। বয়স্ক লোকটার মুখেও কেমন ব্যথার ছাপ। চিত্রার মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠে বলল, তোমার মতন বড় বড় লোকেদের মেয়েদের এমন মধ্যবিত্ত ছেলেদের মায়া আটকাতে নেই মা। দুজনকেই তখন কষ্ট সহ্য করতে হয়। কেন যে তোমরা বুঝো না? বুঝ দিয়ে কি আর ভালোবাসা হয় স্যার? লোকটা তাকিয়ে রইল এই অষ্টাদশী মেয়েটার দিকে, যার চোখে মুখে কেমন বেদনার হাহাকার। বড্ড মায়া হলো। কিন্তু মেয়েটার বাবারই কিনা একটুও মায়া হয় না। এত পাষাণ কিভাবে হয় মানুষ? দীর্ঘশ্বাসে ভারী হলো প্রকৃতি। করুণ স্বরে লোকটা বলল, আর তো আজকের রাতটা আম্মু। এরপর তুমি চাইলেও আর তোমাদের দেখা হবে না। তখন কিভাবে থাকবে? চিত্রার কান্না হঠাৎই থেমে যায়। কেমন অদ্ভুত কণ্ঠে বলে, একসাথে থাকবো কথা দিয়েছি যে স্যার। তাহলে আলাদাই হই কেমন করে? এই পৃথিবী আমাদের সুখ দেখতে পারেনি। ওই জগৎ নিশ্চয়ই এত স্বার্থপর হবে না, তাই না? বৃদ্ধ লোকটা তাকিয়ে থাকে নিষ্পলক। এই ছোট্ট মেয়েটার বুকের মাঝে পুষে থাকা আস্ত এক ভালোবাসার সাম্রাজ্য দেখে অবাক হয় সে। এই ২১ শতকে এসেও কেউ এমনভাবে ভালোবাসতে পারে, তা যেন ভাবনার বাইরে ছিল। কিন্তু ওপরওয়ালার ইচ্ছে হয়তো অন্য কিছু। আফসোসের শ্বাস ফেলে লোকটা বলে, তুমি বরং কাল ১২টার দিকে একবার এখানে এসে ঘুরে যেও। সেই দেখাটা না হয় দেখে যেও। যেভাবেই হোক আমি তোমার সাথে তার দেখা করিয়ে দিব। আজ তাহলে যাও। চিত্রা আর জেদ করল না। কি সুন্দর মেনে গেল। ধীর পায়ে এগিয়ে গেল রাস্তার দিকে। কোনো ব্যস্ততা নেই, তাড়া নেই, কেবল পথ চলা। শেষ দেখা শব্দটা তার কানের মাঝে ঝনঝন করে শব্দ তুলে কেবল বাজতে লাগলো। সে আজও বিশ্বাস করতে পারছে না বাহার ভাইয়ের সাথে তার আর দেখা হবে না। চাইলেই আর বাহার ভাইয়ের পুড়ে যাওয়া ঠোঁটের দিকে লাজ লজ্জা খেয়ে তাকিয়ে থাকা হবে না। বেসামাল কথা বলে বাহার ভাইকে লজ্জা দেওয়া আর হবে না। আর কিছুই হবে না। মানুষটাই আর থাকবে না। পুরো পৃথিবীতে এত না না কেন? কেন এত নিষ্ঠুরতা? চিত্রার মনে এক্কা দোক্কা খেলা বাহার ভাইয়ের জীবনে কেন এত বিধ্বস্ততা থাকবে? তবে কি সত্যিই বড়লোক মেয়ে চিত্রাদের বাহার ভাইদের ভালোবাসতে নেই? দরিদ্রতা কি তবে মরণ ব্যাধি? সোডিয়ামের আলোয় কুয়াশাময় রাস্তা কেমন ধোঁয়াটে দেখালো। সেই অস্বচ্ছ রাস্তার দিকে চিত্রার ক্রমশ এগিয়ে যাওয়া। তারপর ধোঁয়াশার মধ্যে কেমন হারিয়ে গেল সে। এমন করে হয়তো হারিয়ে যেতে হবে ভবিষ্যৎ না মানতে পারে। পুরো পৃথিবী জানিয়ে দিল, ভালোবাসা ফুল নহে, তা কেবল ভুল। গায়ে হলুদের অনুষ্ঠান তখন মাঝামাঝি পর্যায়ে। চিত্রা অচঞ্চল পায়ে ছাদে এসে দাঁড়িয়েছে। সবার থেকে একটু দূরেই দাঁড়ানো। ওহি আপার হাসি হাসি মুখ, হলুদ গালগুলো। কত সুন্দর না লাগছে। চিত্রারও তেমন একটা রাতের স্বপ্ন ছিল। তবে সব স্বপ্ন কি আর পূরণ হয়? এটাও না হয় না হলো। এত বাস্তবতার মাঝে দূরে দাঁড়ানো নির্জীব চিত্রার দিকে চোখ যায় ওহির। হাসি হাসি মুখটার হাসি আরো বিস্মিত লাভ করে। কণ্ঠ বেশ খানিকটা উঁচুতে তুলে সে ডাক দেয়, এই চিত্রা, এখানে আয়। আপাকে হলুদ লাগাবি না? না চাওয়া সত্ত্বেও চিত্রা কৃত্রিম হাসি নিয়ে এগিয়ে যায় আপার কাছে।
ওহি আপার ডান পাশটাতে বসতেই চিত্রার এক আত্মীয় সম্পর্কে ফুপি হয়, সে বেশ ঠ্যাস দিয়ে বলে, কিরে চিত্রা, তোর হাবভাব তো সুবিধের লাগছে না। কেমন দেবদাস দেবদাস ভাব, ছ্যাঁকা খেলি নাকি? মহিলার ঠাট্টা মাখানো কথায় হাসির ঢল নেমে গেল উপস্থিত জায়গায়। কেবল হাসল না সওদাগর বাড়ির কেউ, কেবল অসহায় চোখে তারা তাকিয়ে রইল চিত্রার দিকে। তাদের হাসিতে তাল মেলালো চিত্রা, দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, কেন ফুপি, ছ্যাঁকা খেলে কি তুমি মলম লাগিয়ে দিতে পারবে? মহিলাও কম যায় না, ঝরঝরে কণ্ঠে সে উত্তর দিল, তুই আমাদের আদরের ভাইজি, মলম লাগাতে না পারি, শুনতে তো পারি নাকি? মলমে যদি না লাগাতে পারো, তবে শুনে কি লাভ? সেই তো ক্ষত আরেকটু বাড়ানোর কাজে করবে। থাক না হয়, আমার ক্ষত আমারই। এবার আর মহিলাটার মুখে হাসি দেখা গেল না। সে চোখ মুখ বাঁকা করে বলল, এত বড় বড় কথা কেন বলছিস রে? এতটুকু একটা মেয়ে, এতটুকু একটা মেয়েকে তুমিই বা এমন বড় কথাটা বললে কেন ফুপি? মহিলাটা বেশ বিরক্ত হলো চিত্রার কথায়। মুনিয়া বেগমের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, মেয়ে তো বানাওনি, যেন আগুন বানিয়েছো। মুনিয়া বেগম অন্য সব মায়ের মতো মুখ অন্ধকার করলেন না, বরং বেশ সুন্দর একটা হাসি দিয়ে উত্তর দিলেন, আগুন না হলে তো অন্য আগুন তাকে পুড়িয়ে দিত, তাই বানালাম আর কি। সওদাগর বাড়ির সবার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি দেখা দিল। নতুন উদ্যমে জমে উঠল আবার অনুষ্ঠান। চিত্রা খুব ধীরে ওহির গালে লাগিয়ে দিল আরেকটু হলুদ। ওহি কেবল তাকিয়ে দেখল মেয়েটাকে। এই মেয়েটার দিকে তাকালে মনে হয় ওহি ঠিকমতো ভালোবাসতে জানেই না। কই, ভালোবাসার মানুষটার এমন নির্মম পরিণতি জেনেও সে তো তার বিয়ের পিঁড়িতে বসেছে। আর অন্যদিকে মেয়েটা কেমন নিস্তেজ হয়ে গেছেন। ওহি আপাকে তাকিয়ে থাকতে দেখে স্মিত হাসল চিত্রা। ক্ষীণ স্বরে বলল, কিছু বলবে আপা? তুই বাঁচতে পারবি তাকে ছাড়া? ওহির প্রশ্নে চমকায় না চিত্রা, কেবল অন্য মানুষকে হয়ে বলে, সেটা সময় বলবে। তুই কি জানিস আমিও বাহার ভাইকে ভালোবাসি? একটু একটু জানি বোধহয়। তবে তোর মতো আমি এমন নিস্তেজ হতে পারলাম না কেন? তবে কি কম ভালোবেসেছি? আপার বাচ্চামো প্রশ্নে হাসল চিত্রা। আপার গালে হাত রেখে ফিসফিস করে বলল, তুমি যতটা ভালোবাসতে পেরেছো, ততটা ভালো আমিও বাসতে পারিনি। বিচ্ছেদ মানুষের মাঝে দু রকমের প্রভাব ফেলে। কেউ বিচ্ছেদ সহ্য করতে না পেরে শক্ত হয়, আর কেউ মুক্তি খুঁজে মৃত্যুর মাঝে। তুমি হলে গিয়ে প্রথমজন। আর তুই কি তবে দ্বিতীয়জন? ওহি আপার প্রশ্নে উত্তর দিল না চিত্রা। যেমন নিঃশব্দে এসেছিল এখানে, তেমন ভাবে নিঃশব্দে ছাদ থেকে নেমে গেল নিচে। নিজের ঘরে গিয়ে দৌড় দিল। হাঁটুর মাঝে মুখ ডুবিয়ে বলল, আপনারে ছাড়া এই বাড়ি ছাদে যেত আমার দম বন্ধ হয়ে যায় বাহার ভাই। আর সেই আমি কেমন করে এই বিশাল পৃথিবীতে থাকবো? ডিসেম্বরের ২০ তারিখ। প্রকৃতিতে ঘন হয়ে আসা মেঘের বিচরণ। ঝড় আসবে বোধহয়। শীতকালে বৃষ্টির দেখা মেলে না, তবে আজ সকাল থেকে আকাশের মন খারাপ। সকালের আকাশে কেমন সন্ধ্যা সন্ধ্যা ভাব। সাদা পাঞ্জাবির পকেটে দামি ফোনটা ঢুকিয়ে হেলতে দুলতে বিরাট হোটেলটায় ঢুকে পড়ল নামি দামি সেই নেতা। আজ আরও একটা জয়ের সেলিব্রেশন করতে তার মেয়ে সঙ্গী দরকার। ভালো একটা মেয়ে এসেছে। বৃষ্টি মুখর এই জয়ের উদযাপন ভীষণ ভালোভাবে করা যাবে ভেবে তৃপ্তির ঢেকুর তুলল সে। সচরাচর সে নিজের সাথে কয়েকজন ছেলে রাখলেও এ সময়টা একা উদযাপন করে। তাছাড়া এমন খবর লিক হয়ে গেলেও সমস্যা, তাই এই সময়টা সে একা থাকে। চিরপরিচিত বিশাল রুমটাতে প্রবেশ করতে অবাকে হা হয়ে যায় নেতা সাহেব। ঘুটঘুটে অন্ধকারের মাঝে কেমন মোমবাতি জ্বালানো, একদম মোহনীয় পরিবেশ। আনন্দে আত্মহারা হয়ে যায় সুঠামদেহী লোকটা। এত বিশেষ আয়োজনে কখনো নারীভোজ করা হয় না, তবে আজ এমন বিশেষত্ব দেখে তার চোখ ধাঁধিয়ে আসে। সাদা বিছানার ওপর সাদা শাড়ি পরা ঘোমটা দেওয়া রমণীকে দেখে তাই তৃপ্তির হাসি ছড়িয়ে গেল ঠোঁটে। ঘোর ঘোর দৃষ্টিতে সে এগিয়ে গেল রমণীর দিকে। নেশাক্ত কণ্ঠে বলল, বাহ, নতুন বইয়ের সাজে কখনো মাগীদের বসে থাকতে দেখিনি। তোমার শরীর আমাকে বড্ড টানছে। তোমার মুখটা দেখি। রমণী এমন বাজে সম্বোধনের পরও খিলখিল করে হেসে উঠল। সারা ঘরে যেন মুক্ত ঝরল সে হাসির শব্দে। নেতা সাহেবের মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। রমণী খাট থেকে নেমে গিয়ে টেবিলের ওপরে থাকা দুধের গ্লাসটা এনে নেতা সাহেবের ঠোঁটের সামনে ছুঁইয়ে দিল। ঘোরের মাঝে থাকা নেতা সাহেব রমণীর কোমর জড়িয়ে খেয়ে নিল সেই দুধটুকু। তৃপ্তিতে তৃপ্তিতে ভরে উঠল তার চারপাশ। আরও একবার সুখের সাগরে ভেসে যাওয়ার প্রস্তুতিতে মত্ত হয়ে গেল সে। কমিউনিটি সেন্টারে মানুষের তুমুল ভিড়। কোণে কখন আসবে সেই উন্মাদনায় মুখিয়ে আছে সবাই।
সবার টান টান উত্তেজনার সমাপ্তি ঘটিয়ে অবশেষে হাজির হয় ওহি। তাকে নওশাদ হাত ধরে গাড়ি থেকে নামাই, চিন্তিত কণ্ঠে বলে, পাক্কা ১.৫ ঘন্টা লেট, এতক্ষণ কোথায় ছিলেন? ওহি শরীরের শাড়ি ঠিক করতে করতে বলল, পার্লার থেকে তো সে কখন বেরিয়েছি, কিন্তু এত জ্যাম ছিল যে আসতে আসতে এতটা সময় লেগে গেল। নওশাদকে কথাটা বলে চাঁদনি আপার দিকে তাকালো ওহি, ব্যস্ত কণ্ঠে বলল, আপা, পরনের শাড়িটা ব্যাগে ঠিক করে রেখো তো। চাঁদনি মাথা দুলিয়ে গাড়ির কাছে চলে আসে। ওহি ততক্ষণে স্টেজের দিকে চলে গিয়েছে। চাঁদনি শাড়ির ব্যাগটা ধরে টান দিতে শপিং ব্যাগটা ছিঁড়ে শাড়িটা নিচে পড়ে গেল। কপাল কুঁচকে শাড়িটা উঠাতেই অল্প কিছু রক্তের দাগ দেখে বিরক্ত হয় সে। মেয়েটা এত অযত্ন কেমনে করে? সাদা শাড়িটার মাঝে কেমন বিদঘুটে লাল দাগ ফেলে দিয়েছে। দুপুর প্রায় ১টার কাছাকাছি। কোনো রকমের হাঁপিয়ে ওঠা শরীরটা নিয়ে থানার সামনেও দাঁড়ালো চিত্রা। বুকের মাঝে ভয়। বাহার ভাইকে নিয়ে চলে গেল। থানার কাছটাতে এসে দাঁড়ালো চিত্রা। বাহার ভাইকে গাড়িতে তুলে ফেলেছে। গাড়িটা কেবলই ছাড়ত। চিত্রা কোনো মতে গাড়িটার সামনে দাঁড়াতে গতকাল রাতের কনস্টেবলটা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এত দেরি করে এসেছো? কতক্ষণ যাবৎ তালবাহানা করে গাড়িটা আটকে রেখেছি জানো? দাঁড়াও, বড় স্যারকে জিজ্ঞেস করে আসি, এখন আর তাকে গাড়ি থেকে নামাতে দেওয়া যাবে কিনা। চিত্রা মাথা নাড়তে লোকটা নুরুল সওদাগরের কাছে চলে গেলেন। কি যেন বলল কতক্ষণ। অনেকটা সময় বাক বিতণ্ডার পর লোকটা আবারও ব্যতিব্যস্ত পায়ে গাড়ির ভেতরে গিয়ে বাহার ভাইকে বের করলেন। চিত্রার হৃৎপিণ্ড হুট করেই যেন থেমে গেল। মানুষটার মুখে কেমন মায়াবী হাসি। চিত্রাও আজ কাঁদল না। হাসি মুখে এগিয়ে গেল মানুষটার দিকে। উৎফুল্ল কণ্ঠে বলল, কেমন লাগছে বলুন আমাকে। বাহার অপাদমস্তক দেখল চিত্রাকে, তারপর মিষ্টি হেসে বলল, একদম মেঘের মতন। চিত্রা খিলখিল করে হাসল, ঠাট্টা করে বলল, আকাশে যাব তো, তাই মেঘ হয়েছি। আকাশ তোমার জন্য নহে মেয়ে, ছোট্ট জীবনে অনেক পাওনা বাকি তোমার। যেখানে আপনাকেই আর পাওয়া হলো না, সেখানে অনেক পাওনা আমার কাছে অনর্থক। দু একটা না পাওয়া থাকতে হয় জীবনে। আপনাকে পেয়ে গেলে আমার না পাওয়াদের মুক্তি হতো। বাহার ভাই আর কোনো উত্তর দিল না। কতক্ষণ তাকিয়ে রইল চিত্রার দিকে। হাসি হাসি মুখটা নিয়ে বলল, ভাবতেই খুব অবাক লাগে মেয়ে, আমাদের আর কখনো দেখা হবে না। আমার এর জন্য কোনো আফসোস নেই। আমার আফসোস কেবল তুমি ভালোবেসে কি কষ্টটাই না পেলে। এতটুকু কথাই হয়তো যথেষ্ট ছিল চিত্রার মুখে হাসি কেড়ে নিতে। ছোট্ট চিত্রা যে অনেক চেয়েও পারল না কান্না আটকাতে। বাহার ভাই ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। চিৎকার দিয়ে বলল, আমার বুকের মাঝে ক্ষত করে পালাচ্ছেন বাহার ভাই? এই জন্য বোধহয় বলেছিলেন, আপনাকে জ্বালালে আমি নিজেই জ্বলে যাব, তাই না? এই পৃথিবী অনেক নিষ্ঠুর জানেন তো বাহার ভাই। আপনার জন্য আমি চিরজীবন শোক পালন করে মরার মতো বেঁচে থাকতে পারবো না। বুকের ভেতর আস্ত একটা বাহার ভাই পুষে রাখা আমি বাহার ভাইবিহীন বাঁচতে পারবো না। আমায় কেন এমন পর করে দিলেন? রঙ্গনার চোখের পানি মুছে দিল বাহার ভাই। খুব যত্নে আদুরে হাতে মাথায় হাত বুলিয়ে বলল, কে বলেছে পর করে দিয়েছি? আমি তো তোমার অস্বস্তিতে মিশে আছি রঙ্গনা। এই যে চায়ের কাপে চুমুক দিয়ে যে তৃপ্তি পাবে, সেই তৃপ্ততায় আমি থাকব। তোমার ছাদের ফুল গাছগুলোতে হাসি হাসি ফুলের মায়ায় আমি থাকব। আমি থাকব তোমার উদাস বিকেলে। আমি থাকব তোমার নির্ঘুম রাতগুলোতে। আমি থাকব তোমার বারান্দার অযত্নে ফুলের টবে। আমি থাকব তোমার সাদা শাড়ির আঁচলে মেঝে। তোমার চুলের খোপায় চুরির ভাঁজে আমি থাকব রঙ্গনা। তোমার বুকের মাঝে অসহ্য যন্ত্রণা হয়ে আমি থেকে যাব চিরকাল রঙ্গনা। তোমার চোখের কান্না হয়ে আমি আছি। এবার চিত্রা বলছে, অথচ আমি আপনাকে রঙিন বসন্তে চেয়েছিলাম। বসন্তেই তো আছি রঙ্গনা, চৈত্র মাসের মতো, কিছুটা শুষ্ক ফেটে যাওয়া মাটির খরার মতো হয়ে। তোমার যতবার মনে হবে আমি নেই, ততবার তোমার মস্তিষ্কে আমি আছি। কাঁদছো কেন রঙ্গনা? সবাই যে চিরদিন থাকে না। বাহার ভাই যে সবার মাঝে পড়ে না। ও বাহার ভাই, আমার অনেক ব্যথা হচ্ছে বুকে। থেকে যান না প্লিজ, থেকে যান। আপনাকে আমি খুব গোপনে রেখে দিব। পৃথিবীর বুক থেকে আড়াল করে রেখে দিব আমি। থাকুন না বাহার ভাই। বাহার ভাই বলতেছে এবার, নিয়তি যে আমার হাতে নেই, তবে আমার আর কোনো আক্ষেপ নেই মেয়ে। বরং এটা ভেবে শান্তি যে টুপ করে মরে গেলে টুপটাপ বৃষ্টিতে আমি ভিজে কবরের ওপর ছাতা ধরে রাখার একজন মানুষ পৃথিবীতে আছে।
আমার কবর যত্নে রাখার মানুষ আমি রেখে যাচ্ছি এখানে। পৃথিবীর প্রতি কৃতজ্ঞতা আমার থেকে যাবে। শোনো, মেঘের বেশে থাকা রঙ্গনা, কাচের ফাটল মানাই, তোমার না। চিত্রা যখন আরেকটু জড়িয়ে ধরবে বাহার ভাইকে, ঠিক তখন সেই মুহূর্তে সশব্দে গাড়ির ইঞ্জিন চালু হলো। নিষ্ঠুরভাবে বেজে উঠল বিদায়ের ঘণ্টা। চিত্রার হাত থেকে টানতে টানতে নিয়ে গেল বাহার ভাইকে। আর দেখা হবে না। মানুষটার মুখের হাসি চাইলেও আর দেখতে পারবে না ভেবে হাউমাউ করে কান্না জুড়ে দিল চিত্রা। গগন ফাটানো চিৎকার। সাথে প্রলাপ বকে বলছে, আব্বু, আমার কবরখানা বাহার ভাইয়ের কবরের পাশে করবেন। আপনার কাছে আমার শেষ আবদার আব্বু, আমায় আপনি বাহার ভাইয়ের পাশে ঠাঁই দিয়েন। বাহার ভাই গাড়ির মাঝেই সুর তুললেন। দৃষ্টি তার রঙ্গনাতে আবদ্ধ। হুট করে শীতের আকাশে ঝুম বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজে একাকার রঙ্গনা। সে রঙ্গনার পানে নিমিষেই তাকিয়ে থেকে বাহার ভাই গাইলেন, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। বিয়ের বাড়িতে খুশির আমেজ। বৃষ্টিমুখর আবহাওয়ায় অনুষ্ঠানে কেমন মাখো মাখো ভাব। ওহির হাতে কলম, বুক কাঁপছে তার। যেখানে একটা জীবনের শেষ আজ, সেখানে আরেকটা জীবনের নতুন পথ চলা শুরু। ওহি চোখ বন্ধ করল। চোখের পাতায় ভেসে উঠল ছন্নছাড়া বাহার ভাইয়ের মায়া মায়া মুখের আদল। কখন তার খিলখিলি হাসিতে পরিপূর্ণ থাকা মুখ, কখনো তার সিগারেটে পুড়ে যাওয়া ব্যথা গুলো জলজল করে উঠল ওহির হৃদয় জুড়ে। ওহি তপ্ত শ্বাস ফেলল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। মন বলে উঠল, আজ শেষ মুহূর্তে আমি আবার শুরুর কথাটা বলছি। শেষবারের মতন ভালোবাসি। এই সূর্য চাঁদের সত্যিটার মতন আমি আপনারে ভালোবাসি। শেষ বেলা এসেও আমি আপনারে ভালোবাসি বাহার ভাই। আপনার প্রতি যে আমার ভালোবাসা, তা আমি বোধহয় ভুলে গিয়ে কাউকে ভালোবাসতে পারবো না। থাকুন না আপনি খুব গোপনে। আফসোসে দীর্ঘশ্বাসের ভার সামলে সাইন করে ফেলল সে। অবশেষে বাহার ভাইকে হৃদয়ে পুষে আরেকজনের জীবনে পদার্পণ করেই ফেলল। এটাই তো জীবন। ভাসতে ভাসতে যেতে হয় ভাসানপুর। পুরো বাড়িতে অবনী বেগম একা। সবাই এখনো বিয়ের অনুষ্ঠানে। সে বাড়িতে এসেছে চিত্রার জন্য। মেয়েটাকে সেন্টারে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে সে ভেবেছিল মেয়েটা বাড়িতে এসেছে। কিন্তু বাড়িতে এসে দেখে বাড়িতে কেউ নেই। অগোছালো বাড়িটাকে তাই গুছিয়ে নিচ্ছে। মেয়ে জামাইকে আজ এ বাড়িতে রাখা হবে আফজাল সওদাগরের আবদারে। ফুলদানিটা গোছাতে গোছাতে বাড়ির কলিং বেলটা সশব্দে বেজে উঠল। অবনী বেগম ব্যস্ত হাতে খুলে দিতে একজন অপরিচিত লোককে চোখে পড়ল। লোকটা তাকে দেখে একটা খাম এগিয়ে দিল। খামটা দেখেই মনে হচ্ছে কোনো অফিসিয়াল কিছু। অবনী বেগম সাইন করলেন। খামটা দরজায় দাঁড়িয়ে খুলল। খুলতেই তার চোখে অশ্রুদের ভিড় জমল। বাহারের চাকরিটা হয়ে গিয়েছে। আসলে এখানে খুবই হৃদয় বিদারক লাগছে আমার কাছে। মানে কথাটা পড়ার সাথে সাথে আমার মনে হচ্ছে যেন কান্নায় বুক ফেটে আসছে। খুলতেই তার চোখে অশ্রুদের ভিড় জমল। বাহারের চাকরিটা হয়ে গিয়েছে এবং সেই লেটারই এসেছে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। প্রাণের বিনিময়ে তবে কি সৃষ্টিকর্তা চাকরিটা দিয়ে দিলেন? কি তার মহিমা! শাড়ির আঁচল দিয়ে যেই না চোখ মুছে দরজাটা বন্ধ করতে নিবেন, সেই মুহূর্তে দরজার সামনে বর্তমানে উপস্থিত হওয়া মানুষটাকে দেখে সে দুপা পিছিয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে এলোমেলো অনুভূতি নিয়ে সে কোনো রকমে উচ্চারণ করলেন, আহ আমজাদ। ফরমাল পোশাকে থাকা আমজাদ ছুটে এসে জড়িয়ে ধরল অবনী বেগমকে। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি একেবারে চলে এসেছি অবু। আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমার মতো কেউ হয় না, কেউ না। অবনী বেগম কেবল বিস্মিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। তার যেন বিশ্বাসই হলো না ঘটনাটা। তুমুল বৃষ্টির ধারায় চুপচাপ ভিজে চলছে চিত্রা। হাতের নূপুর জোড়া রেখে দিয়েছে বাহার ভাইয়ের বোনের কবরের পাশে। দুটো কবরের মাঝখানে সে বসে আছে। কি যেন বলছে। হাসছে আবার হুট করেই কেঁদে দিচ্ছে। বুকের মাঝে ব্যথাদের তোলপাড়। তুমুল শীতের মাঝে ভিজে শরীর নিয়ে আবারও কেঁপে কেঁপে উঠছে কিঞ্চিত। মাটিতে মাখামাখি তার শরীর। চোখের ওপর ভাসছে কয়েক মাস আগে তার জীবনে হাসি খুশি চিত্রগুলো। বাহার ভাইয়ের গিটারের শব্দ, এলোমেলো গানের সুর। বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়িয়ে পড়ল। চিত্রা হাসতে হাসতে হাতের মুঠোয় থাকা ব্লেডটা বের করে হাতের রগ বরাবর চাপ ধরল। চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, আল্লাহ, আমার সকল অভিযোগ আমি রেখে গেলাম তোমার দরজায়। এই পৃথিবী আমাদের বাঁচতে দিল না আল্লাহ। তোমার তৈরি এই পৃথিবী বড্ড নিষ্ঠুর। আমাদের মতো মানুষ যে সহ্য করতে পারে না সে নিষ্ঠুরতা।
তুমি আমায় ক্ষমা করো আল্লাহ। তোমার ওই দুনিয়ায় আমার ঠাঁই হবে না জেনেও আমি পাপ করেছি। কি করব বলো? এমনভাবে আদৌ কি বাঁচা যায়? বেঁচে থাকার অদম্য ইচ্ছে নিয়ে মৃত্যু যে কতটা কঠিন তা কেউ জানবে না। কেবল তুমি জানবে তোমার বান্দার হাহাকার। এই পৃথিবী বাহার ভাই আর চিৎচার সংসার তৈরি করতে দিল না। মানুষগুলো আমার আপন হয়েও হলো না। বাহার ভাই শুনছেন? আপনাকে রঙ্গনা বড্ড বেশি ভালোবাসে। তাই তো সে আপনার মিছে পাপ মুছতে না পেরে মুছে ফেলেছে সেই পাপীকে। ভালোবাসি বাহার ভাই। হাতের চাপ শক্ত করার আগে পেছন থেকে কোমল পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, আমিও তোমায় ভালোবাসি রঙ্গনা, ঠিক চৈত্র মাসের মতন। যে চৈত্র মাস বসন্ত আনে ধারায়, ঠিক সেই চৈত্র মাসের মতন আমাদের সংসার হবে রঙ্গনা। তুমি আমার চিত্তচিরে চৈত্র মাসের কারণ। তুমি আমার শতভুরের আকাশ ছোঁয়া বারণ। আমাদের সংসার হবে মেয়ে। কাঁদছ কেন মেয়ে? সংসার করবে না? চিত্রা পেছনে ঘুরতেই বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই। বিরাট হোটেলে সাদা বিছানায় রক্তের স্রোত। নুরুল সওদাগর তন্ন তন্ন করে খুঁজেছে বিরাট রাজনৈতিক নেতার খুনের রহস্য। তন্মধ্যেই তার ফোনে কল এলো। ব্যস্ত ভঙ্গিতে সে ফোনে উঠাতেই দেখল ওপরমহল থেকে কল। নুরুল সওদাগর ফোন ধরে সালাম করতে অপর পাশ থেকে কর্কশ কণ্ঠে বড় অফিসার বলে উঠলেন, আপনাদের চোখ ফাঁকি দিয়ে নাকি একজন ফাঁসির আসামি পালিয়েছে? জি স্যার। ধ্যান কোথায় থাকে আপনাদের? আপাতত ওই আসামির তদন্ত বাদ দিয়ে মিস্টার শেখের খুনের তদন্ত করুন এবং ওই আসামির ছবি পুরো শহরে ছাপিয়ে রেড লাইট অ্যালার্ট জারি করুন। ইয়েস স্যার। ফোন কেটে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল নুরুল সওদাগার। তার বিশ্বস্ত সে কনস্টেবল এসে রাশভারী কণ্ঠে বলল, স্যার, বাহারের ছবিটা কখন ছাপাবো? নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বলল, আজ রাতের পর। ওরা ঢাকা ছাড়ুক, তারপর না হয়। বড় স্যার কল দিলে কি বলবেন? আহা, চিন্তা করো না শাহাবুদ্দিন। আপাতত ওই বিশিষ্ট নেতার খবরে তোলপাড় হবে মিডিয়া। বাহার তো অন্যান্য আসামির মতোই নরমাল। তাকে নিয়ে ঝড়টা তেমন আসবে না। এখন সব প্রেশার পড়বে ওই খুনটা নিয়ে। কনস্টেবল এবং নুরুল সওদাগর কুটিল হাসি দিলেন। দুজন লেগে পড়ল খুনের রহস্য নিয়ে। তন্মধ্যে নুরুল সওদাগরের পায়ের নিচে কিছু পড়তেই তিনি থেমে গেলেন। এক টুকরো সাদা চুড়ি। নুরুল সওদাগর চুড়িটা উঠিয়ে খুব গোপনে পকেটে গুজে নিলেন। মনে মনে বললেন, অনেক হেঁটেছি আইনের পথে। দুর্নীতি এবং জীবনের সৎ হওয়াটা মহাপাপ। বাবা তোমার কথা শুনেছে চিত্রা। দুই একবার চোখ বন্ধ করে আইন ভঙ্গ করে দেখেছে। এর চেয়ে শান্তি কিছুতেই নেই। তোমাদের সুখের সংসার হোক। তোমার বাহার ভাই তোমারই থাকুক। বাবা তোমায় ভালোবাসবে না করেও ভালোবেসেছে। তুমি ভালো থেকো পৃথিবীর হারিয়ে যাওয়া বেকার বাহারদের গল্পে। কালের গহ্বরে হারিয়ে যাওয়া বেকার বাহার ভাইরা ভালো থাকুক। খুব গোপনে হলেও তারা ভালো থাকুক। চিত্রাদের গল্পে তারা রোজ রোজ বাঁচুক, হাসুক। বেকারত্বের অভিশাপে যেন বাহাররা না হারায়। ভালোবাসার কাছে যেন এমনই করে হেরে যায় সকল আইন, সকল স্বার্থপরতা। ভালোবাসার চেয়ে বড় কোনো আদালত এই পৃথিবীতে নেই। তোমরা যতই স্বার্থপর হও, তোমাদের এই ভালোবাসার কাছে এসেই থামতেই হবে। বেকার বাহারদের হাত ধরে পথ চলে দেখো। একদিন তারা তোমাদের পুরো পৃথিবী দেখাবে। রঙ্গনাদের প্রাপ্তিতে, ওহিদের অপ্রাপ্তিতে আপনি থেকে যান বাহার ভাই। আমরা রেখে দিব। সমাপ্ত। আসলে সমাপ্ত মানেই যে শেষ তা না। সমাপ্ত মানে নতুন কিছু শুরু। সম্মানিত পাঠক মহল, আপনাদের জন্য লেখিকা কিছু লিখে গিয়েছে, সেটাও আমি পড়ি। প্রিয় পাঠক মহল, প্রথমে আমি দুঃখিত একটা বিশাল বড় ভুলের জন্য। বাহার ভাইয়ের যে কেস প্রসেসিংটা দেখিয়েছি, বর্তমানে আমাদের দেশে কখনো এটা কেস এত দ্রুত এগিয়ে যায় না। আমি এটা ভীষণ দ্রুত দেখিয়েছি, তাই ক্ষমা প্রার্থী। উপন্যাসটা দ্রুততায় কাজটা করতে কিছুটা বাধ্য হয়ে এটা করেছি। যদি বাহার ভাইকে বইয়ের পাতায় আনি, তবে এই ভুলটা শুধরে নিয়ে আরেকটু গভীরভাবে আনবো। ততদিন অবধি অপেক্ষা করুন। আর বাহার ভাইকে এত ভালোবাসার জন্য ভালোবাসা নেবেন। দেখতে দেখতে চিত্তচিরে চৈত্র মাস উপন্যাসটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল বলতে শেষ মানেই যে সবকিছু শেষ তা না। আমাদের মাঝখানে থেকে গেল বাহার আর চিত্রা এবং তাদের প্রেম কাহিনী। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আপনাদের সাথে আছি, আপনাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।